বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আইটি সলিউশনস তৈরি করতে শুরু করেন। চতুর্থ বর্ষেই তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান বন্ডেস্টেইন। 9 বছর আগে তৈরি সেই প্রতিষ্ঠান 2019 সালে ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড এপিকটাতে আইওটি চ্যাম্পিয়নশিপ অর্জন করে। 2022 সালে ফোর্বসের 30 আন্ডার 30তেও জায়গা করে নেন তিনি। এছাড়াও দেশে ও বিদেশে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। আজ আমরা কথা বলবো বন্ডেস্টেইনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মীর শাহরুখ ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগতম সারা বাংলা প্রেজেন্স ভেঞ্চার টু ভিক্টরির আজকের এই পর্বে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সবার আগে আপনার সম্পর্কে জানতে চাই। আমার নাম মীর শাহরুখ ইসলাম। আমি বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কর্মরত আছি। আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব কি ঢাকায়? আমার জন্ম ঢাকায়, আমি মিরপুরে আমার বাসা। আমার পড়াশোনা আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে 2009 সালে এসএসসি পাশ করি, ঢাকা কলেজ থেকে 2011 সালে এইচএসসি পাশ করি এবং তার পরবর্তীতে আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স কমপ্লিট করি। এরপরে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1 বছর একটি সি ট্রান্সফরমেশন প্রোগ্রাম, যেটা বিজনেস ট্রান্সফরমেশন প্রোগ্রাম, সেখানেও পড়াশোনা করি। ব্যবসাটা শুরু করি আসলে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই তখন থেকে। আচ্ছা, ইন্টারেস্টিং। কি ধরনের ব্যবসা শুরু করেছিলেন তখন? 2011 সালে তখন মাত্র বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশের গল্পটা শুরু হয় এবং তখন আসলে অনেক কোম্পানিতেই নানা রকম ডিজিটাল সলিউশনসের প্রয়োজন হতো। কারো হয়তো একটা ছোট ওয়েবসাইট, কারো হয়তো একটা মোবাইল অ্যাপ্লিকেশন, কারো হয়তো ছোট একটা রেজিস্ট্রেশন পোর্টাল, কারো হয়তো ছোট একটা অ্যানিমেশন, এরকম বিভিন্ন জিনিস প্রয়োজন হতো। আমরা তখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি, টেকনোলজি সম্বন্ধে কিছুটা জানি, ল্যাপটপ আছে, কিছু টুলস ইউজ করতে পারি। তো এরকম বিভিন্ন কোম্পানির জন্য আমি আর আমার বন্ধু জাফির আমরা একসাথে বিভিন্ন সলিউশন দিতাম। কখনো সেটা হতো পেইড সলিউশন, কখনো হতো এটা একদম প্রোবোনো সলিউশন। তো এরকম সলিউশন দিতে দিতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে টেকনোলজি ডোমেইনে আমাদের বেশ ভালো একটা দক্ষতা গড়ে উঠেছে, এক্সপার্টিস গড়ে উঠেছে এবং মার্কেটে অনেকে আমাদেরকে চিনে। তখন থেকেই আসলে আমরা ডিসাইড করি যে আমরা আসলে ফর্মালি এই একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব আমাদের এই যে সলিউশনটা দিতেন। ওই মানে কমিউনিকেশনটা কিভাবে করতেন? প্রথমত যেটা হতো যে আমাদের আশেপাশে যারা আমাদের স্কুলের বড় ভাই বা কলেজের বড় ভাই বা ইউনিভার্সিটির পিয়ার্সরা ছিল, তারা জানতো যে আমরা এই টাইপ অফ কাজ পারি। সো ধরেন কেউ তখন মাত্র জয়েন করেছে কোনো একটা কোম্পানিতে, তার হয়তো একটা ছোট সলিউশনসের দরকার, তখন সে হয়তো বলতো যে আমাকে এই ওয়েবসাইটটা ডেভেলপ করে দাও। মূলত পার্সোনাল কমিউনিকেশনস এর উপরে মোরাললেস এটা ছিল ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে রেফারেন্স আমাদের পাওয়া। 2012-13 সালে আমরা করি এবং 13 সাল থেকেই বেসিক্যালি আমরা এই আমাদের এই উদ্যোগটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিই, যেখানে আমরা আমাদের প্রথম কোম্পানি সিঙ্গুলারিটি নামে একটা কোম্পানি আছে আমার আরেকটি, যেটারও ডিরেক্টর আমি, সেটা চালু করি, যেখান থেকে আমরা বেসিক্যালি এই টেকনোলজি সলিউশনস প্রোভাইড করা স্টার্ট করি। এবং আলহামদুলিল্লাহ আমরা শুরু করার প্রথম বছরই আমরা লাফার্জ, 7 রিং সিমেন্ট, গ্রামীণ ফোনের মতো বড় বড় ক্লায়েন্টের সাথে কাজ করা স্টার্ট করি এবং মার্কেটে যারা মার্কেটিং এজেন্সি আছে যারা বিভিন্ন সলিউশন প্রোভাইড করবে তাদের সাথে আমাদের বেশ সখ্যতা গড়ে ওঠে। লাইক স্পেলবাউন্ড কমিউনিকেশনস, গ্রে, এশিয়াটিক, তাদের সাথে বেশ কাজ করতাম এবং করতে করতে আমাদের একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ হয়েছে। আচ্ছা, পরবর্তীতে বন্ডেস্টেইন কবে থেকে শুরু হলো? 2014 সালে আমরা বন্ডস্টেইন স্টার্ট করি। বন্ডস্টেইন স্টার্ট করার মেইন গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি যদি বলি, আমরা সবসময় যেটা চেষ্টা করতাম সিঙ্গুলারিটি থেকে, সেটা হচ্ছে আমরা টেকনোলজি দিয়ে কোনো একটা সমস্যা সমাধানের চেষ্টা করতাম। হয়তো আমরা একটি ওয়েবসাইট ডেভেলপ করছি, রেজিস্ট্রেশন পোর্টাল ডেভেলপ করছি, বাট আমরা ডে এন্ডে যেটা করতাম সেটা হচ্ছে সেই কাস্টমারদের জন্য একটা কনভেনিয়েন্স এনশিওর করতাম। সেই কাস্টমারদেরকে আমরা এমন একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতাম যে এক্সপিরিয়েন্সটা হয়তো তারা আগে পায়নি। তো এই প্রবলেম সলভিং অ্যাটিটিউড নিয়ে আমাদের কাছে একটি ক্লায়েন্ট আসে। তখন বাংলাদেশে মাত্র ইয়েলো ট্যাক্সি চালু হয়েছে। আপনার যদি মনে থাকে 2014 সালের দিকে বাংলাদেশ সরকার তমা এবং ট্রাস্ট নামে দুইটা কোম্পানিকে পারমিশন দিল, তারা 200-400 ট্যাক্সি ঢাকা শহরে নামালো। প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে এই ট্যাক্সি যারা চালাতো, ট্যাক্সি চালকরা বেসিক্যালি মিটার অন করতো না। তারা যাত্রীর সাথে একটি চুক্তিভিত্তিক দাম ঠিক করে নির্ধারণ করে এই চুক্তিভিত্তিক দামটা রাইট নিয়েই তারা ট্রান্সপোর্ট করতো। সো এইটাতে প্রবলেম যেটা হয় যে যারা গাড়িটাতে ইনভেস্ট করেছে তারা আসলে সেটা রিটার্ন পাচ্ছিল না, কারণ ড্রাইভাররা ছিল মূলত বেতনভুক্ত ইন্ডিভিজুয়ালস। সো এই বেতনভুক্ত প্রফেশনালসরা তারা যখন তাদের বেতনের বাইরেও এই নির্ধারিত মিটার অন না করে চুক্তিভিত্তিক ট্রিপ দিত, তখন যেটা হতো এটা তাদের বিজনেসে বেশ ভালো একটা লস করছে।
আমরা অনেক চিন্তা ভাবনা করে তখন আমিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার যে পার্টনার জাফের ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, তো আমরা একটা সলিউশন ডেভেলপ করি। সলিউশনটা খুবই মজার, গাড়িতে যাত্রী উঠলেই আপনি জানতে পারবেন যে যাত্রী উঠছে, এবং যদি মিটার অন না হয় তাহলে অটোমেটিক মিটারটা অন হয়ে যাবে, এবং ডে এন্ড ডে আপনি আসলে আপনার ল্যাপটপে বসে দেখতে পারবেন যে আপনি কতটুকু কিলোমিটার আপনার গাড়িটা চললো এবং কত টাকা আপনার ভাড়ার পাওনা। এবং এইটা আমরা প্রায় 3 মাস লাগিয়ে এরকম সলিউশনটা ডেভেলপ করি, এবং প্রথম আমরা ইমপ্লিমেন্ট করি বাংলাদেশ আর্মির ট্রাস্ট ট্রান্সপোর্টে। এবং সেখানে আগে যেখানে 500 টাকা তারা পেত ডেইলি, আমাদের এই সলিউশন ডেপ্লয় করার পরে তারা 7,000 টাকা পর্যন্ত পার ডে তাদের আর্নিং হয়েছে। সেখান থেকেই মূলত আমাদের এই বন্ডস্টেইনের যাত্রা শুরু, কারণ এই সলিউশনটা একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট ছিল, আমাদেরকে একটা সার্কিট ডিজাইন করতে হয়েছিল, এখানে স্মার্ট ইলেকট্রনিক্স একটা স্মার্ট হার্ডওয়্যার ডিজাইন করতে হয়েছিল, যেটা আসলে সেন্সর থেকে ডেটা নিয়ে আমাদের সিস্টেমে পুশ করতো, এবং সেটাই ছিল মূলত আইওটি ভিত্তিক প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস ভিত্তিক প্রযুক্তির পথ চলার প্রথম ধাপ। এবং পরবর্তীতে আমরা এই প্রোডাক্টটাকে একটা ভেহিকল ট্র্যাকিং সলিউশন নামে আমরা রূপান্তর করি। পরবর্তীতে আমরা বাংলাদেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই সলিউশন দিই, রবির সাথে আমাদের পার্টনারশিপ হয়, এবং বর্তমানে আমরা প্রায় 20,000-এর অধিক গাড়ি বর্তমানে আমরা ট্র্যাক করছি। আচ্ছা, সো এখন বন্ডস্টেইনে হচ্ছে এর পাশাপাশি আর কি কি কাজ করা হয়? বন্ডস্টেইন মূলত একটি ফ্রন্টিয়ার টেক ভিত্তিক প্রতিষ্ঠান। আমরা আইওটি, এআই, মেশিন লার্নিং, যেগুলো আসলে খুবই লেটেস্ট টেকনোলজি, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা মূলত সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করি। আমরা সলিউশন প্রোভাইডার বলতে আমি কি বুঝি, আমি একটু ছোট এক্সাম্পল দিয়ে বলি। আপনার কোনো একটা প্রতিষ্ঠান আছে বা আপনার কোনো একটা প্রসেস আছে, এই প্রসেসে কিভাবে টেকনোলজি ইন্টিগ্রেট করলে আপনার এই প্রসেস থেকে আপনি আরো এফিশিয়েন্ট প্রসেসে যেতে পারবেন, অর্থাৎ আইদার আপনার সময় কম লাগবে, অথবা আপনার অর্থ সাশ্রয় হবে, অথবা আপনার এফিসিয়েন্সি ইমপ্রুভ করবে, ইন টার্মস অফ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে, এই জিনিসটা আমরা আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করি। আমরা মূলত এন্টারপ্রাইজ টেক কোম্পানি, বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রির টপ 1, 2, 3 ব্র্যান্ড আমাদের ক্লায়েন্ট। আমরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস অটোমেশন নিয়ে কাজ করেছি, বিভিন্ন সার্ভিস কোম্পানিতে তাদের সার্ভিস অটোমেশন নিয়ে কাজ করেছি, এবং আমরা প্রতিনিয়তই আমরা যেটা করি, আমরা তথ্য উপাত্ত আমাদের এই সেন্সর থেকে নেই, আইওটি ভিত্তিক সেন্সর, এবং এই ডেটাগুলোকে নিয়ে আমরা আমাদের সিস্টেমে অ্যানালাইজ করি। কোনো ক্ষেত্রে এআই প্রযুক্তি আমাদের এই ডেটাগুলোকে কাজ করে যে ডেটাটা প্রোভাইড করে, সেটা হচ্ছে একটা অ্যাকশনেবল ইন্টেলিজেন্স, যেই ইন্টেলিজেন্সটার মাধ্যমে আসলে আমরা আমাদের এই প্রবলেম, কাস্টমারের যে প্রবলেমগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করি, এবং ঠিক কোনখানে সলিউশন করতে হবে সেটা আমরা কাস্টমারদেরকে এক্সপ্লেইন করি। সো দ্যাট ইজ হোয়াট ইন শর্ট উই ডু। আপনাদের শুরু তো করেছিলেন 2 বন্ধু মিলে, আর এখন কর্মী কতজন? আমরা শুরু করেছিলাম সেই 2012 সালে আমরা 2 জন বন্ধু মিলে, বাট বর্তমানে আমরা প্রায় 120-এর অধিক কর্মকর্তা কর্মচারী আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আমাদের নেশন ওয়াইড অপারেশনস আছে, আমরা তেজগাঁতে একটি 9,000 স্কোয়ার ফিট স্পেস অকুপাই করি, এবং একই সাথে আমাদের হাইটেক পার্ক কালিয়াকৈরে একটি অ্যাসেম্বলি ইউনিটে, আমাদের বাংলাদেশের একমাত্র আইওটি অ্যাসেম্বলি ইউনিট হিসাবে আমাদের ইউনিটটি বর্তমানে কাজ করছে। তো আমরা বর্তমানে 600-এর অধিক ক্লায়েন্টকে ট্র্যাক করি। আমাদের এই মুহূর্তে মোর দ্যান 100,000 সেন্সর ইজ কানেক্টেড অন দি ইন্টারনেট, এবং আমাদের প্রোপ্রাইটারি আইওটি ক্লাউড থেকে আমরা ডেইলি মোর দ্যান 500 মিলিয়ন ডেটা আমরা প্রসেস করি। আচ্ছা, আপনি পেশা হিসেবে ব্যবসা কেন বেছে নিলেন, বা স্পেসিক্যালি বলতে গেলে হচ্ছে টেকনোলজির বিজনেসে কেন আসলেন? আমি যদি পার্সোনালি আমার প্রোফাইলটা দেখি, আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য, গোয়িং আউট অফ দ্য বক্স, টেকিং সাম রিস্কস, বিকজ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন কমফোর্ট জোনে থাকি তখন আসলে আমরা ইনোভেশন করতে পারি না, এবং ইনোভেশন করাটা আমাদের জন্য খুব জরুরি, বিকজ এই মুহূর্তে আমরা আমাদের দেশ বা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, সেখানে আমরা যদি নিজেদেরকে একটা ইনোভেটর হিসেবে ব্র্যান্ড করতে না পারি, তাহলে আসলে ভবিষ্যৎ দিনগুলোতে আমরা টিকে থাকাটাই আমাদের জন্য একটা রিস্ক হয়ে যাবে। তো ছোটবেলা থেকেই আমার আসলে ভিন্ন ধর্মী কিছু করার আগ্রহ থেকেই বেসিক্যালি আমার এই ব্যবসাতে আসা, এবং আমি আসলে লাইফ, যে অনেক সময় বলে যে এইম ইন লাইফ আসলে কি, আমার আসলে কোনো মানে স্পেসিফিক এইম ইন লাইফ ছিল না। আমার এইম ইন লাইফটা সবসময় ছিল যে নতুন কিছু করা, এবং আমার কাছে মনে হয় নতুন কিছু করার যে অপরচুনিটিটা, সেটা আসলে বিজনেস করলে বা এন্টারপ্রেনারশিপে যে পরিমাণ স্কোপ আছে, সেটা আসলে অন্য কোনো জায়গাতে ওই পরিমাণ স্কোপ নেই, যে কারণে বেসিক্যালি আমার ব্যবসা জগতে আসা। বাংলাদেশে দেখা যায় যে প্যারেন্টসের একটা চাপ থাকে যে তুমি চাকরি করো, মানে আপনার ক্ষেত্রে তো এই ধরনের কোনো নিশ্চয়ই ছিল না,
বাই দ্য টাইম আমার বাসা থেকে আসলে আমাকে প্রেশার দিবে যে তোমাকে চাকরি করতে হবে, ততদিনে আসলে আমি অলরেডি আই হ্যাভ আ স্টেবল কোম্পানি উইথ সাম রিসোর্সেস, উইথ সাম গুড ক্লায়েন্টস অ্যান্ড গুড আর্নিং। সো তখন আসলে বলার আর কোনো কিছু ছিল না যে আমাকে ব্যবসা করা যাবে না, চাকরি করতে হবে। তো আপনার কাজটা আপনি নিশ্চয়ই খুব উপভোগ করেন। বলতে পারেন, হ্যাঁ, খুবই উপভোগ করি এবং আমার কাছে কখনোই টায়ারিং লাগে না। যখনই ওভারনাইট কাজ করতে হয় বা অনেক লং লং আওয়ার কাজ করতে হয়, আমার কাছে কখনোই স্ট্রেসফুল লাগে না, বিকজ এই বিষয়টাকে আমি এনজয় করি। যে যা করছি সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে সেটার ইম্প্যাক্ট কোথায়। আপনি যখন দেখবেন যে আপনার অর্গানাইজেশন থেকে বানানো একটি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ হয়ে যাচ্ছে, আপনার করা একটা সলিউশনের মাধ্যমে কোনো একটা কোম্পানি হাজার হাজার টাকা সেভ করছে, ইফ নট লক্ষ লক্ষ টাকা, তখন আসলে আপনার সেই তৃপ্তির জায়গাটা অনেকাংশেই পরিপূর্ণ হচ্ছে। তো আপনারা বন্ডেস্টেইনের দুইজন যে প্রতিষ্ঠাতা, তারা দুজনই ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের। তো এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা আসলে গুরুত্বপূর্ণ, বা শিক্ষাগত যোগ্যতা কি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? দেখেন, আমরা যেই প্রযুক্তি নিয়ে কাজ করি, দিজ আর ডিপ টেকনোলজিস, রাইট? সো এটা করতে গেলে আপনার প্রযুক্তি সম্বন্ধে ইনস অ্যান্ড আউট আইডিয়া থাকতে হবে। এবং আমার মনে হয় না যে সঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আপনার না থাকে, সেই কেসে এই ডিপ টেকনোলজিগুলোতে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন। তার মানে এই না যে কেউ এই উদ্যোগটা নিতে পারবে না। উদ্যোক্তার যে নিজেরই ডেভেলপার হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড টিম যারা আপনাকে আসলে কমপ্লিমেন্ট করতে পারবে ইন দ্য এরিয়াস যেখানে আপনার ঘাটতি রয়েছে। কারিগরি দক্ষতা ছাড়াও একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে আসলে আর কি কি প্রয়োজন হতে পারে, আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? দেখেন, আমরা যখন আমাদের এই প্রতিষ্ঠান থেকে স্টার্ট করি, তখন কিন্তু আমাদের কোনো প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা কীভাবে করতে হয় সেরকম কোনো ট্রেনিং বা শিক্ষা আমরা কোথাও থেকেই পাইনি। কিন্তু আমি বলবো যে যদি আপনাদের টিমে এরকম একজন মানুষ থাকে যার আসলে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা কীভাবে করতে হয় সে সম্বন্ধে নলেজ আছে, তাহলে হয়তো আপনাদের জন্য চলার পথটা অনেক মসৃণ হবে। কারণ সময় অনেক পরিবর্তন হয়েছে, আপনাকে এখন অনেক ফাস্ট কাজ করতে হবে। সো শিখে কাজ করতে গেলে আপনি যে কাজটা 5 দিনে করতে পারবেন, হয়তো কেউ যদি জানে এবং আপনাকে হেল্প করতে পারে, তাহলে সেই কাজটা হয়তো আপনি 2 দিনেই করতে পারবেন। ব্যবসা যখন শুরু করলেন তখন তো নিশ্চয়ই খুব অল্প বিনিয়োগেই আপনারা শুরু করেছিলেন, কিন্তু যখন পরবর্তীতে বড়ভাবে শুরু করলেন বন্ডেস্টেইন, তখন কি আপনারা কোনো ব্যাংক লোন পেয়েছিলেন? প্রথম কথা, আমরা আসলে ব্যবসা শুরু করি বিনা বিনিয়োগে। হ্যাঁ, ব্যবসা শুরুর পিছনে বিনিয়োগের গল্পটাও খুব ইন্টারেস্টিং। ওই যে আমি আপনাকে বলছিলাম যে অনেকের সাথে আমরা কাজ করতাম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তো আমাদের অনেকেই অনেক পারিশ্রমিক দিত। হ্যাঁ, এখন আমরা একসময় যেটা হলো যে আমরা এত কাজ করছি, করতে করতে আমাদের বেশ ভালো একটা অঙ্কের টাকা জমে যায়, এবং আমরা তখন চিন্তা করছি যে আমরা টাকাটা দিয়ে কি করব, আমরা কি বিদেশে ঘুরতে যাব? তো তখন আমাদের কাছে মনে হলো যে না, ঠিক আছে, আমরা আরও কিছু টাকা জমাই এবং আমরা একটা প্রাতিষ্ঠানিক ঘুরতে। Financial planning is a very important tool to start any business. And if you don't know how to manage your finances, it is very likely that you will not scale in your business. So, টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, ফান্ড কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসটা জানা যে কোনো উদ্যোক্তার জন্য থাম্ব। আমরা থেকে থেকে শিখলেও আমরা ফান্ড ম্যানেজমেন্টের বিষয়ে সবসময় বেশ সিরিয়াস ছিলাম, যেই কারণে আমরা যেই টাকাটা আমরা আর্ন করতাম আমাদের বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন সাপোর্ট বা সলিউশন সেল করে, সেই টাকাটা আমরা পরবর্তীতে আমাদের কোম্পানিতেই বিনিয়োগ করতাম, এবং এভাবে করে আমরা কোম্পানিটাকে আস্তে আস্তে বড় করি। 2015 সালে যখন আমরা প্রথম বিটিআরসি লাইসেন্স দিতে চাই, তখন আমাদের একটা 6 লাখ টাকার ব্যাংক গ্যারেন্টি দিতে হবে। তখন আসলে আমাদের এই 6 লাখ টাকা ব্যাংকে ফিক্সড রেখে ব্যাংক গ্যারেন্টি দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। তখনই আমরা বেসিক্যালি রিচ আউট করি আইডিএলসিকে। কেন? কারণ তখন বেসিস এবং আইডিএলসি একটি স্টার্টআপ লোন চালু করে, তারা যে নতুন যারা টেক উদ্যোক্তা তাদেরকে তারা কিছু সফট লোন দেবে, খুবই অল্প পরিমাণে লোন, বাট সফট লোন। সো তারা আমার পুরো ব্যবসাটা দেখে আমি মনে হয় প্রথম সেই স্টার্টআপ লোনের গ্রাহক, যে আমাকে 6 লাখ টাকা তারা লোন দেয়, সেই 6 লাখ টাকা লোনটা নিয়ে আমরা ফিক্সড করি, ব্যাংক গ্যারেন্টি দিই, এবং প্রতি মাসে টাকাটা আমরা সেটার যে ইএমআই সেটা পে করে 3 বছরের মধ্যে আমরা আমাদের সেই লোনটাকে ক্লোজ করে দিই। সো এটা ছিল আমাদের প্রথম, আমি বলবো আমার নিজের প্রথম অভিজ্ঞতা, যে ব্যাংক লোন নিয়ে কীভাবে ব্যাংক লোন পরিশোধ করতে হয় এবং কি কি
রিকোয়ারমেন্টস থাকে টু টেক আ ব্যাংক লোন, সেটা আমি প্রথম ফার্স্ট হ্যান্ড সেখান থেকেই দেখি। তো আমি তখন থেকেই আসলে বুঝতে পারি যে ব্যাংক লোন বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একটি কোম্পানির জন্য। এই ছিল আমার ব্যাংক লোন সংক্রান্ত এক্সপোজার। এর পরবর্তীতে বিভিন্ন সময় প্রয়োজন ভিত্তিক আমরা আরও ব্যাংক লোন বিভিন্ন সময় নেই এবং সেগুলো সঠিকভাবেই আমরা রিপেমেন্ট করে থাকি, যে কারণে আমাদের ব্যাংকেও একটা সুনাম থাকে যে আমাদের কোম্পানি কখনো ব্যাংক লোন ডিফল্ট করে না, ইএমআই মিস করে না। 2021 সালে এসে আমরা একটি ইকুইটি ইনভেস্টমেন্ট রেজ করি অ্যারাউন্ড $1 million, লেড বাই 2 of the লোকাল কনগ্লোমারেটস। যেই প্রসিডিংসটা আমরা বেসিক্যালি একটি ফুল স্কেল আইওটি ম্যানুফ্যাকচারিংয়ে ইউজ করছি। যে অনেক তরুণ আছে যারা পড়াশোনা করছে, কম্পিউটার সায়েন্সে হয়তো পড়ছে, তারা হয়তো মেধা আছে কিন্তু তারা ভাবছে যে আমাদের তো টাকা নাই, যে একটা বিজনেস আমি কীভাবে শুরু করব। তো সেক্ষেত্রে তাদেরকে আপনি কি বলবেন? দেখেন, এখন সময় অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমাদের সময় যখন আমরা স্টার্ট করেছি তখন আসলে সরকারি সুযোগ সুবিধা হয়তো বেশি ছিল না। এখন যে কোনো উদ্যোক্তার যে কোনো উদ্যোগ শুরু করার জন্য আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম, বিকজ গভর্নমেন্ট এখন বিভিন্ন উদ্যোগের মেরিট দেখে তাদেরকে সফট লোন, গ্রান্টস, সাবসিডি এক্সেট্রা বিভিন্ন জিনিস অফার করছে। আপনার নিজেকে এই পর্যায়ে আনার চ্যালেঞ্জগুলো কি কি ছিল? চ্যালেঞ্জ আসলে আমি বলবো না, চ্যালেঞ্জ সবসময় থাকবে, এখনও আছে, আগেও ছিল। আগের চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট ছিল, এখনকার চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট, সামনে হয়তো চ্যালেঞ্জগুলো আরও ডিফারেন্ট হবে। একটা জিনিস আমি সবসময় মনে করি যে সেটা হচ্ছে যে একটা উদ্যোক্তাকে বা একটা অন্টারপ্রেনারকে সবসময় প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে থাকতে হবে। আপনাকে জানতে হবে যে আপনি কোন প্রবলেমটা কীভাবে সলিউশন করতে চান এবং সেটা সলিউশন করতে গেলে আপনাকে কী কী টুলস ইউজ করতে হবে। এটা যদি আপনি ঠিকমতো ম্যাপ করতে পারেন, যে কোনো চ্যালেঞ্জই আপনি ওভারকাম করতে পারবেন। বাট ইন প্রিন্সিপাল আমি যদি বলি, আমাদের দেশে পারিপার্শ্বিকতা চিন্তা করলে আমাদের একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানে আমাদের যে সামাজিক অবস্থা বা আমাদের যে মাইন্ডসেট, এটা আমার কাছে মনে হয় আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। মাইন্ডসেট বলতে আমি যেটা বুঝি যে আমরা আসলে বড় চিন্তা করতে পারি না। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। আপনি যদি বাংলাদেশে যত বড় করে একটা স্টার্টআপ বা উদ্যোগের সাকসেস স্টোরি শেয়ার করা হয়, সেই উদ্যোগের যখন কোনো ফেলিয়ার হয়, অর্থাৎ তাকে যখন কোনো লে অফ করতে হয়, অথবা তাকে যখন তার টিমটাকে ছোট করে আনতে হয়, অথবা তার যখন কোনো একটা প্রবলেম হয়, সেই নিউজটার বা সেই টপিকটা নিয়ে মানুষের যত আগ্রহ থাকে, মানুষের তার ভালো বলাটা নিয়ে তত বেশি আগ্রহ থাকে না। অর্থাৎ আমরা কিন্তু উই আর নট এবল টু সেলিব্রেট ফেলিয়ার্স। আমরা সেলিব্রেট করি সাকসেসকে, বাট আমাদেরকে ফেলিয়ারকে কিন্তু সেলিব্রেট করতে হবে। আমাদেরকে জানতে হবে যে ভুলগুলো থেকে কিভাবে আমরা শিখতে পারবো এবং পরবর্তীতে আরও ভালো করতে পারবো। সুতরাং এই মাইন্ডসেটটাই আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত যে জার্নি, সেই জার্নিতে আপনার নিজেকে কতখানি সফল মনে হয়? সফলতার সংজ্ঞাটা আসলে এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে মনে হয় যে আমি আমার যে গোল আছে, সেই গোলের আমি এখনও 10%ও পৌঁছাতে পারিনি। সো আই এম স্টিল ইন মাই জার্নি। হয়তো অনেকের কাছে তার গোলের অ্যাসপেক্টে আমার অ্যাচিভমেন্টটা অনেক বড়, কিন্তু আমার গোলের কাছে আমার বর্তমান জার্নিটা ইজ জাস্ট স্টার্টিং। আপনি সেই গোলটা সম্পর্কে জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার তো ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে বসে একটা গ্লোবাল লিডিং ফ্রন্টিয়ার টেক কোম্পানি বানানো, যেই কোম্পানির ইনোভেশনসগুলোর পেটেন্ট থাকবে, যে কোম্পানির সলিউশনসগুলো নেওয়ার জন্য বাইরের বিভিন্ন কোম্পানি আমাদের কাছে আসবে যে আপনার প্রযুক্তিগুলো আমাদেরকে দেন, আমরা যাতে আপনার প্রযুক্তিটা ব্যবহার করতে পারি। স্বপ্নটা তো সেখানে, বাট সেই স্বপ্নটায় যাওয়ার জন্য আসলে আমাদেরকে অনেকগুলো পথ পাড়ি দিতে হবে। আপনি ভবিষ্যতে যেখানে পৌঁছাতে চান, সেইটার জন্য কি আমাদের বর্তমান ইন্ডাস্ট্রি রেডি এবং আমাদের যে দেশে যে ইনফ্রাস্ট্রাকচার প্রযুক্তি খাতে, সেটাও কি যথার্থ? আমি যদি আপনাকে খুব শর্টলি অ্যান্সার দিই, অবশ্যই না। কিন্তু সেটা যথার্থ হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আছে কি না, আমি বলবো অবশ্যই আছে। উই আর নট দেয়ার, বাট উই উইল গো দেয়ার অ্যান্ড উই হ্যাভ দ্য রাইট ইন্টেন্ট। ইন্ডাস্ট্রি হয়তো এখনও রেডি না, কিন্তু ইন্ডাস্ট্রি রেডি হচ্ছে। এটা আসলে একটা ইকোসিস্টেম। আপনি সবসময় একটা জায়গায় সব কিছু রেডি হয়ে যাবে, জিনিসটা আসলে তা না। আপনাকে আসলে চিন্তা করতে হবে একটা মোটা দাগে, যে আপনি যেখানে আছেন এবং আপনি যেখানে যেতে চান সেই জায়গাটা, রাস্তাটা কি আপনি দেখতে পাচ্ছেন কিনা। আমার মনে হয় যে রাস্তাটা অবশ্যই আছে, বাট এই রাস্তাটায় চলার জন্য আমাদের আসলে আরও অনেক সহযোগিতা প্রয়োজন, আরও অনেক বোল্ড পলিসিস প্রয়োজন। আপনি জানেন যে আমাদের আইটি ইন্ডাস্ট্রির এক্সামশন শেষ হয়ে যাচ্ছে 2024 সালে। আইটি কোম্পানিগুলোকে যদি আমরা সেই সুযোগগুলোকে এই মুহূর্তে না দিই, যেই সময়টাতে আমরা আসলে পিভট করছি ফ্রম ট্র্যাডিশনাল টেক টু ফ্রন্টিয়ার টেক, এই সময়টা যদি আমরা এই
সুযোগগুলোকে বিদ্যমান না রাখি, তাহলে আসলে আপনি আইটি কোম্পানির যে গ্রোথ, সেই গ্রোথটা আসলে স্লথ হয়ে যাবে, সেই গ্রোথটা আসলে ঠিক থাকবে না, এবং যেই কারণে আসলে আমাদের ফাইনাল গোলটায় পৌঁছাতে আমাদের সময় আরও অনেক লাগবে। তো বাংলাদেশের বর্তমান আইসিটি ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে আমাদের ওভারঅল আইসিটি ইন্ডাস্ট্রির পরিমাণ হচ্ছে $3.8 বিলিয়ন, যার মধ্যে 1.8 বিলিয়ন হচ্ছে আমাদের এক্সপোর্ট মার্কেট। বর্তমানে এই খাতে সরাসরি 3 লাখের মতো তরুণ তরুণী কর্মরত রয়েছেন, এবং আমরা অ্যানুয়ালি প্রায় 9,000 কোটি টাকা সমপরিমাণ পারিশ্রমিক এই ইন্ডাস্ট্রি থেকে পে অফ করছি। আমাদের ছোট বড় মিলিয়ে প্রায় 4,000-এর অধিক কোম্পানি আছে, এবং আরও প্রায় 4 লক্ষ ফ্রিল্যান্সার আছে। এই অবস্থায় আমরা যদি মনে করি যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে কনভার্ট করতে হবে, তাহলে আসলে আমাদের আইসিটি পলিসিতে মেজর ওভারহোলিং করা ছাড়া আমরা আসলে আইসিটি ইন্ডাস্ট্রিকে সেই জায়গায় নিতে পারবো না। এবং এই পলিসিটাকে ওভারহোলিং করার জন্য আসলে সরকার, ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার, অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী, একাডেমিয়া সবাইকে একসাথে এসে কাজ করতে হবে, এবং সবাইকে জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে প্রযুক্তির পরিবর্তনের হার কিন্তু যে কোনো বিষয়ের পরিবর্তনের হারের চাইতে অনেক অনেক বেশি। সো আমরা যদি আমাদের এই পরিবর্তনটাকে ঠিকমতো অ্যাডাপ্ট করতে না পারি, আমরা কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রিকে নিয়ে যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্নটা কখনোই বাস্তবায়ন করতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।